তোকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে মানে? আমাকে মূল্য নাকি? তুই মস্করা করছিস? নাইট ডিউটি শেষ করে কেবলমাত্র হোস্টেলে ঢুকেছে সুপ্তি। মাথা ব্যথা আগে থেকেই ছিল। মূর্ছনার কথাগুলো শুনে মস্তিষ্ক ফুটতে শুরু করেছে টকবক করে। ওপাশে নিস্তব্ধ মূর্ছনা ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছে পুনর্বার আওড়ায়। এখানে এক লোকের কাছ থেকে টাকা নিয়েছিলাম, সাইদুর রহমান। তোকে তো বলেছি এ ঘটনা আগে। সুপ্তি, আমার হাতে বেশি সময় নেই, তুই একটা বুদ্ধি দে, আমি বড্ড বিপদে রে। সুপ্তি মাথায় হাত দিল। ওপাশে মূর্ছনা কাঁদছে, শরীর ভাঙা কান্না। আজ খুব খারাপ কিছু ঘটে গিয়েছে তার সাথে, খুব খারাপ কিছু। সাইদুর রাতে আবার বাড়িতে এসেছিল। কিভাবে যেন সে জেনে গিয়েছে সাউকি তালুকদার নামের কেউ আছে মূর্ছনার জীবনে, যাকে মূর্ছনা পছন্দ করে। এই তথ্যটা খুব সম্ভবত মূর্ছনার ক্লাস 4-এ পড়ুয়া চাচাতো বোনের মুখ থেকে লিক হয়েছে। সেসব শুনে বড্ড খেপেছে সাইদুর। এসে গলাবাজি করে মূর্ছনার ফোন বাজেয়াপ্ত করিয়েছে জলিলুরকে দিয়ে। তার একটাই কথা, বিয়ে নিয়ে অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে সে, কোনো বিঘ্ন সৃষ্টি করা যাবে না। রেগে গেলে লোকটা কতটা ভয়ঙ্কর, কতটা বিশ্রী আচরণ করে আজ মূর্ছনা দেখল। তারপর ঘটেছে সবচেয়ে বড় অঘটন। মূর্ছনাদের রাতেই চাপ দিয়ে সাইদুর তার বাংলোয় এনেছে খাতির করার নামে করে, বিয়ের আগ পর্যন্ত নজরদারি রাখতে। এই সব কিছুই বিগত 2 ঘন্টার ঘটনা। যখন মূর্ছনা ঘুমাবে বলে সাউকির কল কেটেছিল তখন থেকে হিতাহিত জ্ঞান হারিয়ে মূর্ছনা কেবল কেঁদেই চলেছে। পাশের রুমে কাঁদছে ওর মা। জায়গাটা যতটা অচেনা ততটাই বিদঘুটে পরিবেশ। মেয়ে লোক নেই কোনো, কেবল 2জন হেল্পিং হ্যান্ড ছাড়া। মূর্ছনার ঘরে বাসন্তী ঘুমাবে বলে শুয়েছিল। সে গভীর নিদ্রায় নিমগ্ন। মূর্ছনা এই ফাঁকে বাসন্তীর ফোন থেকে কল করেছে সুপ্তির নাম্বার। দেখ মূর্ছনা, শোনা, তুই কাঁদিস না। এই সময়টা একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। লোকটা তোর সাথে অশালীন কিছু করছে? আপাতত না, তবে লোকটা বড্ড খারাপ, বড্ড খারাপ। বাড়িতে এনে শুরুতেই জোর করে আমাকে তার বেডরুম দেখিয়েছে, নতুন খাট কিনেছে, এসব বলেছে। আমার বমি পাচ্ছে। ওহ গড, কি থেকে কি হয়ে গেল? এই জন্যই আমি তোকে ফোনে পাচ্ছি না। আচ্ছা, সেই চেকটা কোথায়? মামলা কে দিয়েছে? না, এই চেকটা ওনার কাছে। তার 2 ছেলে আছে, তাদের সাথে তো দেখা হয়েছে? এ বাড়িতে ঢোকার পরে পরিচয় করিয়ে দিয়েছিল। বাচ্চা দুটো ফুটফুটে, 7 বছর বয়স। এমন বাচ্চাদের সামনে কেমন করে নোংরামি করছে তা ভাবতেও পারবি না। ঘুরে ফিরে আমার শরীরের দিকে তাকিয়ে থাকবে। এটা একদম সাইকো। আমি জাস্ট বেরুতে চাই। শাওকি ভাইয়াকে কিছু জানাসনি? এ পর্যায়ে মূর্ছনা হু হু করে কেঁদে দিয়ে বলে, কি বলবো ওনাকে আমি? নিছক ফ্যামিলি মামলা এটা, দিয়ে দেব ধারের টাকা এক সময়। এসব ভেবে বিষয়টা আর তাকে জানাইনি। সে নতুন মানুষ, তাই এখন আমি তাকে বলবো আমি পরপুরুষের বাড়িতে আটক আছি? এটা বলবো তাকে কোন মুখে? সে যে প্রতিক্রিয়া দেবে এটা আমি নিতে পারবো না সুপ্তি। আমি কি করব? সুপ্তি দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসলো। দরদর করে ঘাম ঝরছে ওর। আচ্ছা, তুই নিজে আগে নিজের সেফটি নিশ্চিত কর। বিয়ের কথা বলছে কবে? আগামী শুক্রবার। হাতে আরও 3 দিন আছে। আচ্ছা, তোর অ্যাড্রেসটা দে। ওই বাড়ির অ্যাড্রেস দে আমাকে, টেস্টে। চিনিস কিছু? কি হবে সুপ্তি? আহা, এত কান্নার কিছু হয়নি, আমি দেখছি। আমি শাওকি ভাইয়ের সাথে কথা বলছি, তোর বলতে হবে না। মূর্ছনা আটকে উঠল। এই না না, সে আমাকে ভুল বুঝবে। চুপ, ভুল বুঝবে মানে? সত্যি আমি পরপুরুষের বাড়িতে আটক, এটা কি যথেষ্ট নয় ভুল বোঝার জন্য? আমি কেবল তার কাছে সরি বলতে চাই। বিয়েটা হয়তো আমি আটকাতে পারবো না। আব্বু ভীষণ ঘাবড়ে আছে, আমাকে কোনো মতেই কোনো হেল্প করতে চাইছে না। শাওকি তালুকদারের সাথে কথা হলে বলে দিবি সরি। সুপ্তি আবার ধমক দিল ক্রন্দনরত মূর্ছনাকে। ফাজিল, এটা তোকে শাওকি ভুল বুঝবে কি বুঝবে না এটা দেখার সময় না। তুই যে একটা বিপদে পড়েছিস সেটাই শাওকি ভাইয়া জানার অধিকার রাখে। তুই একটু মাথা ঠান্ডা রাখ। ওই লোককে বেশি কাছে আসতে দিস না, তার রাগ উঠাস না সিন ক্রিয়েট করে। আমি কে কথা বলে মূর্ছনা? সুপ্তির কলটা আচমকাই কেটে দিল মূর্ছনা। ঘাবড়ে গিয়ে সারা মুখ লাল হয়ে গিয়েছে। তার চাচির ফোনটা ওড়নার নিচে লুকিয়ে আস্তে করে বলল, চাচি, আমি পানি খেতে উঠেছি। তার কথা বলিস কার সাথে? কই না তো। শুতে আয়, কাল এ বাড়িতে সাইদুরের খালারা আসবে, মানে আমার চাচাতো বোনেরা। আয়সা ঘুমায় নে। আরে পাগল, মন খারাপ করিস না। সাইদুরের বয়স তো বেশি, তো কি হয়েছে, এখনো কি সুন্দর। সামনে এমপি হবে, তুই হবি এমপির বউ।
ওইসব বরগুনা আর কসমেটিক্সের দোকানের জন্য কষ্ট পেয়ে লাভ আছে? আয় ঘুমা। মূর্ছনা অন্ধকারে চোখ মুছল, এরপর শান্ত গলায় বলল, একটু বারান্দায় হাঁটবো চাচি। হাঁটবি? আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরে আসিস। মূর্ছনা চাচি ঘুমালেই এই ঘরে ঢুকবে, তাই বারান্দায় বেরুলো। বাড়িটা বিশাল বড়, ওদের থাকার ব্যবস্থা হয়েছে দোতলায়। দোতলায় করিডোর পেরিয়ে পশ্চিমে গেলে সাইদুরের ঘর। মূর্ছনা ওদিকে পা না বাড়িয়ে উল্টো পথে ঘুরলো। তাকে তার বাবাকে কিছু কথা শোনাতে হবে। এমন সময় পেছন থেকে একটা বাচ্চা ছেলে বলে উঠল, তোমার আমার বাবার সাথে বিয়ে। মূর্ছনা থামলো। ছেলেটিকে কিছুক্ষণ দেখলো। ওর রাগ উঠেছিল শুরুতে, পরে ভাবলো এদের তো কোনো দোষ নেই। একটু নমনীয় হয়ে বলল, হবে না, আমি বিয়ে করব না তোমাদের বাবাকে। বাচ্চাটা ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, না করলেই ভালো, নয়তো আমরা তোমাকে খুব মারবো। বলেই বাচ্চাটা মুখ চোখ কঠিন করে ফেললো। খুব স্বাভাবিক, সে তার মায়ের জায়গা তার কাউকে দিতে ইচ্ছুক নয়। মূর্ছনার খুব খারাপ লাগলো হঠাৎ বাচ্চা দুটোর জন্যে। ফুটফুটে দুটো বাচ্চা, অথচ দুর্ভাগ্য তাদের বাবা অমন একজন লোক। রাত্রির সময় 1:30, সেহেরির সময় হতে এখনো 2 ঘন্টা বাকি। বাড়িটা নিস্তব্ধ তখন, গোটা বাড়ি ঘুমে। নিশ্ছিদ্র নীরবতা ভেঙে কেবল শোনা যাচ্ছে সিমিনের ফ্যাচ ফ্যাচ করে কান্নার শব্দ। বারবার হাত দিয়ে নাক ডলছে, নাকের পানিতে আরহানের নগ্ন বুক ভিজে গিয়েছে। ও হাসছে, প্রথমে মুচকি করে, পরে উচ্চ শব্দে। ওর হাসির শব্দ শুনে সিমিনের কান্না বাড়ছে। আরহান আরও কাছে টানলো মেয়েটাকে একদম নিবিড় করে। কানের পাশ থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে কানে ফিসফিসিয়ে বলল, মাত্র 33, টেনে টুনে পাশ করেছ, তবে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। সিমিনের হাত দুটো তীব্র গতিতে সচল হলো। দুমদাম কিল ছুটতে শুরু করলো আরহানের বুকে। আরহান হাসতে হাসতে ওর হাত দুটো ধরলো। ওকে শান্ত করার নিমিত্তে কপালে চুমু খেলো, নাকে খেলো, ঠোঁটে খেলো। বলল, না না, আপনাকে 100 দেওয়া হলো, কারণ আপনি পরীক্ষা চলাকালীন কোনো বেয়াদবি করেননি এবং শিক্ষকের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। এটা আপনাকে খুশি হয়ে দেওয়া হলো। আচমকা সিমিন ওর গায়ে সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ল। ওর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, খিদে পেয়েছে। একটু বাদেই সাহারি খেতে উঠবো আমরা। সিমিন পেট চেপে কোকাতে থাকে, প্রচন্ড ব্যথা পেটে। আরহান উৎকণ্ঠায় উঠল। ঘরে কোনো খাবার রাখা আছে? সিমিন পেট চেপে ধরেই মাথা নাড়ল। আরহান পড়ল বিপদে। আশেপাশে তাকিয়ে হতাশ গলায় বলল, আমি কিভাবে তোমার জন্য খাবার আনতে পারি? আর কাকেই বা টেক্সট দেবো এত রাতে? এখন সবাই ঘুমে, ওঠালে মাইন্ড করবে। কি বিপদ? এই খুব বেশি খিদে পেয়েছে? সিমিন ঘন ঘন মাথা নাড়ালো। ও সন্ধ্যা থেকে কিছুই খায়নি, তাই পেটের যন্ত্রণাটা প্রকট। আরহান বেশি হেলা করলো না, উঠে চুপচাপ ফ্রেশ হয়ে বলল, ডাইনিং এর ফ্রিজে স্ন্যাক্স থাকে না? সিমিন চোখ মুখ খিচিয়ে নিয়ে মাথা নাড়ে। আরহান আমতা আমতা করে, আমি নতুন জামাই, যদি কেউ দেখে নেয় ফ্রিজ খুলছে, এটা লজ্জার বিষয়। তুমি কি আনবে? বলতে বলতেই থামতে হলো আরহানকে। দৃষ্টি তখন বিছানায় আধভোজা চোখে শুয়ে থাকা মেয়েটার দিকে। গায়ে শাড়ি নেই, পুরো অগোছালো আর বিধ্বস্ত অবস্থা। আরহান মুখের কথা ফিরিয়ে নিয়ে সংকোচ সরিয়ে বলল, আচ্ছা রেস্ট নাও, আমি দেখছি। ঘরে দরজা খুলে বাইরে বেরোলো, যদি কাউকে পাওয়া যায় এই আশায়। ডাইনিং এর ফ্রিজের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়তেই নাফিয়া ব্যগ্র হয়ে জানতে চাইল, আরে ভাইয়া যে কিছু দরকার? আরহান চমকে উঠে ঘুরল। নাফিয়াকে দেখে একটু স্বস্তি পেয়ে লজ্জিত গলায় বলল, তার খিদে পেয়েছে। নাফিয়া তাড়াহুড়ো করে ফ্রিজ খুলল। ইস, আমারই ভুল। দেখেছি মেয়েটা সন্ধ্যা থেকে কিছু খায়নি, ঘরে কিছু স্ন্যাক দেওয়া উচিত ছিল। ও গরম ভাত খাবে অথবা বিরিয়ানি। আমি আসলে সাহারির জন্য রান্না চাপিয়েছি। বিয়ের খাবার সবটাই আছে, চাইলে সেগুলো গরম করে দিতে পারি। না, কেবল স্ন্যাক্স দিন ভাবি। ভাবি ডাকবেন না, আপা ডাকবেন। একটা বড় ট্রেতে হরেক রকমের নাস্তা সাজিয়ে সহজ ও হালকা গলায় বলল নাফিয়া। তারপর বলল, আপনাদের সাহারি ঘরে পাঠিয়ে দেওয়া হবে। আপাতত এগুলো খান দুজন। একটু ফ্রুটস জুস কি দেব? নর্মাল টেম্পারেচার? না। তবে থাক, একটু সর্দি মতন হয়েছে ওর, আবার ঠান্ডা লেগে যাবে। মাথা ভার হলে পরা মিস যাবে। নাফিয়া হাসলো অমলিন। আরহান ধন্যবাদ জানিয়ে ঘরে গেল। নাফিয়া দাঁড়িয়ে রইল চুপ করে কতক্ষণ। এই তো কেবল শুরু। একে অপরের প্রতি টুকটাক কেয়ার আর দায়িত্বের মধ্যে দিয়ে একটা দাম্পত্যের শুরু। আর এরপর এসব চলতেই থাকবে। সৃষ্টিকর্তা যাদের উপর খুশি হবে তাদের কেবল রাঙাতেই থাকবে পবিত্রতায়, আর যাদের উপর বেজার হবে তারা হবে নাফিয়ার মতন, দিন শেষে একটা বিন্দুর মতন একা। আজ বরিশাল ফেরার কথা ছিল, তার হয়ে ওঠেনি। ঢাকা থেকে দুজন ফরেনার আসবে যারা মূলত ডোনার। তাদের জন্য সানভীরকে উত্তরণের অফিসে ছুটতে হয়েছে সকাল সকাল। তার এমপ্লয়িরাও এসেছে। অফিসে ঢুকে নিজেদের কক্ষে যেতেই বড় আপার কল পেল। মুমতাহিনা যখন শুনলো সানভীর আজও বরিশাল ফিরছে না, তখন অবাক গলায় বলল, তুই তো একদম মফস্বলে ঢুকে গেলি ভাই, বরিশাল আসার নামই নিচ্ছিস না।
তোকে ওখানে বিয়ে করানো ঠিক হবে না, একদম ঘর জামাই হয়ে যাবি দেখছি। সানভীর হেসে বলল, জমির ঝামেলাটার ফয়সালা সেরে আসতে চাইছিলাম, তাই দেরি করছি। এগুলো তো আমাদের 6 ভাই বোনের, এমনি এমনি তো হাতছাড়া করা যায় না। তাই বল, আমি ভাবছি তোর মেয়েটাকে দেখা দেখি শেষ হলো না, বোঝাবুঝি শেষ হলো না, এখনো দেখে চলেছিস, বুঝে চলেছিস। এ জীবনে আর আমার ভাইয়ের বিয়ে আমার খাওয়া হলো না। সানভীর জবাব না দিয়ে চুপ রইল। এর মাঝে দরজায় এসে দাঁড়ালো নাফিয়া, ওর হাতে একটা ফাইল। সানভীর ওকে দেখেই ফোন কল কেটে হাসলো। আপনি চলে এসেছেন। কাল বিয়ে বাড়ির যা কাজ করছেন তা ভাবিনি আজ আসতে পারবেন আর মিটিং সামলাতে পারবেন। বসুন। নাফিয়া এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো, কণ্ঠে ব্যগ্রতা তার। স্যার, প্রজেক্ট ডকুমেন্টগুলো এনেছি, সময় করে দেখে নেবেন। আর এই কলমটা খুঁজে পেলাম আপনার, শান্তি। নাফিয়া একটা কলম এগিয়ে দিল। এটা গতদিন স্যারের টেবিল থেকে ভুল করে সাথে নিয়ে গিয়ে অফিসে কোথাও হারিয়ে ফেলেছিল সে। স্যারের কলম, এটা অতি দামি, আজ খুঁজে পেয়ে ও যেন হাফ ছেড়ে বেঁচেছে। সানভীর হেসে কলমটা নিয়ে বলল, এটার জন্য এত ব্যস্ত হবার প্রয়োজন ছিল না। একটা কলম জরুরি কোনো ডকুমেন্ট তো নয়, পরে খুঁজলেও হতো। নাফিয়া চোখ বড় বড় করে বলল, মাত্র একটা কলম, শুনলাম 4,500 দাম এটার। আচ্ছা, কী লাভ এত দামি পেন সাথে রেখে, বলুন তো স্যার? 5 টাকা দিয়ে একটা ম্যাটাডোর কলম কিনে রাখলেও তো একই কালি দেবে, হারিয়ে গেলে কতগুলো টাকা লস, বুঝেন না? নাফিয়ার সরল প্রশ্নের বিপরীতে সানভীর প্রশস্ত হেসে মজা করে জবাব দেয়, না, সচরাচর তো হারায় না, উল্টো 5 টাকার কলম হারিয়ে যায়। এটা তো আমাকে স্পেশাল ফিল করায়। আমার কাছে এটা অতি দামি একটা কলম আছে, বিশেষ এটা, তাই ভেবে সামনে রাখি। সানভীর জবাব দিতেই নাফিয়ার মুখ চোখে কেমন অন্যরকম গাম্ভীর্যতা এসে ভরে গেল। ও বলল, কি আশ্চর্য, একই কাজ অথচ দাম দেখে জিনিসটাকে মূল্যায়ন করা হচ্ছে। আমাকে দেখুন না, আমি 5 টাকার কলমটাকেই স্পেশাল বানিয়ে রেখে দিই, দাম দেখে কলমের মূল্যায়ন করি না। এই যে এই কলমটা গত 3 মাস ধরে পার্সে টুকটাক সাইন করা হয়, আল্লাহ চাইলে আরও 1 বছর থাকবে। এখন বলুন কে ভালো? আপনি ভালো, আমি খারাপ। কলমের রেসিস্টেন্স আমি। নাফিয়া ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, আই ডোন্ট মিন দ্যাট। আমি বলতে চেয়েছি বুদ্ধির দিক দিয়ে কে ভালো। যে আপনি বুদ্ধিমতী। সানভীরের প্রচন্ড হাসি আসতে চাইছে। ও মুখটাকে যথাসাধ্য সহজ রেখে আবারও বলল, গিয়ে সব অ্যারেঞ্জ করুন, ডোনাররা অন দ্য ওয়ে। নাফিয়া মাথা নেড়ে উঠে যেতেই কক্ষে ঢুকলো জুয়েল, হাত ভর্তি কাগজ তার। সানভীর ওকে দেখে জিজ্ঞাসা করলো, সব গোছগাছ মেম্বারদের যে টাস্ক দিয়েছিল তা কমপ্লিট করেছে? আজ এনজিও মেম্বারদের একটা টাস্ক দেওয়া হয়েছিল, নিজেদের মেধা খাটিয়ে কিছু প্রতিবেদন প্রস্তুত করার জন্য। অনুদানদাতারা ভিজিট করতে এলে সদস্যদের মানসিক অগ্রগতি দেখতে চাইবে। কাগজগুলো সানভীরের টেবিলের উপর রেখে জুয়েল বলল, সবাই রচনা লিখেছে, ভূমিকা বাল্যবিবাহের অপকারিতা, নারীর উন্নয়নের প্রয়োজনীয়তা, উপসংহার। সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের এনজিও এমপ্লয়িরা টাস্কে অংশ নিয়েছে। আমি সবার প্রতিবেদন পড়তে হাসতে হাসতে শেষ। নারী বড় আশ্চর্য জিনিস স্যার। তাই সানভীর কাগজগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে হঠাৎ থামলো। নাফিয়ার লেখা কাগজটাতেও খুব কৌতূহলে কাগজটা বের করে পড়তে লাগলো। প্রতিবেদন লেখা বাল্যবিবাহের কিছু খারাপ দিক নিয়ে। জুয়েল সানভীরের হাত দেখে পড়ল, এটা পড়েন, সবচেয়ে বেশি মজা পাবেন। সানভীরের কৌতূহল বেড়ে গেল, চশমাটা ঠিক করে পড়তে লাগলো। বাল্যবিবাহের কিছু খারাপ, পুরুষেরা কচি মেয়েদের বিয়ে করার অন্যতম কারণ হলো কচি মেয়েরা মানসিকভাবে অপরিপাক্য থাকে এবং সংসারের একটা অপরিপাক্য মস্তিষ্কের বউ থাকা মানেই পরিবারের অন্য সদস্য সেই সংসারে নেতিবাচক ফায়দা লোটা এবং ছোট মেয়েটির চাবি দেওয়া পুতুলের মতো নিয়ন্ত্রণ করা। 2, অল্প বয়সী মেয়েদের পুরুষ লোক বিয়ে করে কেবল এদের মস্তিষ্ক দখল রেখে বাইরে টাঙ্কি মারার জন্য। 3, একটা মেয়ের আর্লি এজ বিয়ে হলে সে সন্তান প্রসবের পরে অসুস্থ হয়ে যায় এবং তার শরীর ভেঙে যাওয়ার পরে সে স্বামীর সাথে কনজুগাল লাইফ মেনটেন্সের আগের মতো সাড়া দিতে পারে না, যার ফলে বহু পুরুষ খায়েশ মেটাতে পরকীয়া জড়িয়ে পড়ে। আরও অনেকগুলো পয়েন্ট লিখেছে নাফিয়া, তবে সানভীর আর পড়তে পারলো না, হেসে ফেললো। তৎক্ষণাৎ বলল, ঠিক আছে, সে তো ভুল কিছু লিখেনি, যদিও একটু জাজমেন্টাল। তবে সব কাজ আবার ডিনারদের দেখাতে দেওয়ালে সেটে দিও না। জুয়েল হেসে বলল,
ভুল কিছু লেখেনি, তবে শব্দ চয়ন দেখুন স্যার, কতটা রাগ নিয়ে লিখেছে দেখে বোঝা যায়। বাপ রে। হাসছে তখন থেকে, হাসতে হাসতেই বলছে, তার প্রতিবেদন পড়ে যা বুঝলাম, পুরুষ মাত্রই পরকীয়া করে, দেশে ভালো কোনো পুরুষই নেই। আবারও 13 ঘন্টা হয়ে গিয়েছে মূর্ছনা ফোন অফ করে রেখেছে। বিষয়টা সাউকিকে বেশ ভাবাচ্ছে। ও সারাদিন দোকানে কাটিয়ে ইফতারের পর দোকান বন্ধ করে বাড়িতে এসেছে। ঈদের বেচাকেনা ব্যস্ততা বেশ, তবে দোকানদারি করার মুড পাচ্ছিল না। এছাড়া নতুন জামাই বাড়িতেই আছে, আগামীকাল যাবে, তাকেও সময় দেওয়া প্রয়োজন। অসীম সাউকিকে দেখে বললেন, কি ব্যাপার, তোমার শ্বশুরবাড়ির সব লোকের ফোন টাচ বন্ধ পাচ্ছি সাউকি? মূর্ছনার সাথে কি তোমার কথা হয়েছে? সাউকি মাথা নাড়ল, তার মুখটা বেজার। অসীম একটু বিরক্ত গলায় বলল, কিছু মনে করবে না সাউকি, বিয়ানের শরীরটা হয়তো বেশ খারাপ, তাকে নিয়ে যত ব্যস্ত থাকতে পারে সবাই, তাই বলে আমারও তো অধিকার রাখি খবরাখবর জানার। ব্যাপারটা আমার ভালো লাগলো না, তাদের আচরণ ভালো লাগলো না শক্তি। সাউকি মাথার টুপি খুলে নিতে নিতে তার কক্ষে পা বাড়ালো। ব্যাপারটা তারও ভালো লাগছে না। গতকাল রাতে কল করার পরে মূর্ছনা বলেছিল সকালে যাতে সাউকি ফোনের কাছে থাকে। সাউকি থেকেছে, তবে ফোন বন্ধ করেছে মূর্ছনা। এভাবে প্রতিনিয়ত সাউকিকে তুচ্ছ ফিল করানোর তো কোনো মানে নেই। এরপর যখন সাউকির কথা হবে মূর্ছনার সাথে, সাউকি ঠিক করেছে সে মূর্ছনাকে বলবে, আপনি মানুষকে একটু কম মূল্যায়ন করেন, আমি বিষয়টা ভালো চোখে দেখলাম না। সিমিন বাইরের ঘরে ছিল, ওর শাশুড়ির কাছে বসে গল্প করছিল। ইফতারের ঘণ্টাখানেক পরে আরহান নিসাকে পাঠিয়ে ডেকে নিল ওকে। সিমিন এই সময় ঘরে ঢুকতে চায়নি, তাই ইনিয়ে বিনিয়ে বাহানা খাড়া করছিল। কিন্তু দরজার বাইরে আরহানের গম্ভীর মুখটা দেখে এক দফা ঢোক গিলে ভেতরে গেল। ও ভেতরে ঢুকতে আরহান দরজা লাগিয়ে দিল। ঘাবড়ে গেল সিমিন, শাড়ির আঁচলটা কসলাতে লাগলো দু হাতে। আরহান গিয়ে চুপচাপ বিছানায় বসে ওর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, গতদিন সেহরির পরে ফজরের নামাজ পড়তে এই ঘরে ঢুকেছিল, এরপর সারাদিনে আর নয়। তোমার মনে হয় না তুমি একটু বেশি তিরিং বিরিং করছো? সিমিন মাথা নুয়ে হাইঢাই করছিল। এটা সত্যি, আজ সারাদিনে আরহানকে সে পাত্তা দেয়নি। কখনো শাশুড়ির পাশে গিয়ে বসেছে, কখনো কোরআন পড়েছে, কখনো অন্য কাজ করেছে। আরহান সারাদিন সময় কাটিয়েছে মামা শ্বশুর, মামি শাশুড়ি আর সমন্দিদের সাথে। বাড়ির বাগানগুলো ঘুরে ঘুরে দেখেছে। এদিকে এসো। আরহানের সহজ ডাকটাতেও সিমিনের ভয় লাগছে এখন। কাল রাতের পরে আরহানকে দেখলেই তার ভয় লাগছে। বিষয়টা লজ্জার। বিয়ে হলে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে যেতেই হবে, এটা তো সে জানতো। সে তো কচি খুকি নয়, তবুও ভয় লাগছে। কি হলো, এসো। দ্বিতীয়বার বলতে সিমিন মৃদু কেঁপে উঠে এগিয়ে গেল। ও কাছে যেতে ওকে হ্যাচকাটানি কোলে বসিয়ে নিল আরহান। নিজের টাল সামলাতে আরহানের গলা জড়িয়ে ধরে সিমিন হাঁসফাঁস করে উঠল। আর কোনো পরীক্ষা দিতে চাই না আমি, না প্লিজ। আরহান ওর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বেশ শব্দ করে হেসে বলল, অঙ্ক করতে রেখেছি রুমে, খাতা কলম নিয়ে এসো আর সাজেশন নোটটা। এজন্যই আমি বিয়ে করতে চাইনি এখনই, তুমি ফাঁকি দিতে অজুহাত খোঁজো সারাক্ষণ। সিমিন চুপ করে আছে। আরহান ওর ঘোমটা সরিয়ে চুলগুলো খোপা করে খুলে দিয়ে থুতনি উঁচু করে বলল, পরীক্ষা দেওয়াটা খুব কষ্টদায়ক না? সিমিন চোখ বন্ধ করে নেয়। আরহান ওর মাথায় হাত বুলিয়ে বলে, এখনই তুলে দিচ্ছে না তোমাকে, এখানে থেকেই এক্সাম দাও। যদিও সিদ্ধান্ত হয়েছে আমি সপ্তাহে এসে দেখে যাব তোমাকে, তবে এটা সম্ভবত আমি পারবো না সিমিন। আমার লজ্জা লাগে, শ্বশুরবাড়িতে বউয়ের কাছে ঘুমাতে আসবো রাতে, এটা সবাই জানবে। আমি তাদের সামনে সপ্তাহে এসে ঘরের দরজা লাগাবো। বিষয়টা অস্বস্তির, মন দিয়ে পড়ো। আমরা অনেক কথা বলবো ফোনে, একদিন পর পর ঘুরতে যাব, তবে প্লিজ এই বাড়িতে ঘন ঘন আসতে পারবো না। চেষ্টা করব দ্রুত তোমাকে আমার কাছে নিয়ে যাওয়ার জন্য। সিমিন জবাব দিচ্ছে না। আরহান ওর কপালে চুমুখে নরম গলায় বলে, মন খারাপ করলে? সিমিন এরপরও জবাব না দেওয়াতে আরহান ফিসফিসিয়ে বলল, খুশি হবার কথা তো, আমি এখানে না এলে পরীক্ষা দিতে হবে না, বেঁচে যাবে। একটু থেমে আবারও বলল, গতকাল রাতের পরীক্ষাটাও নিতাম না, কিন্তু যাতে তুমি ভুলে না যাও তুমি বিবাহিত মেয়ে। এখন থেকে সবকিছুতে তোমার একটা অদৃশ্য সীমারেখা পড়ে গিয়েছে, লাফানো ঝাপানো, বন্ধুদের সাথে মেশা, সবকিছুতে। এই জন্য নিলাম, আশা করি তোমার মনে থাকবে বহুদিন। যাও বই খাতা আনো, আর এক্সাম নেব না, ঘাবড়ানোর কিছু হয়নি। সিমিন উঠছে না, উল্টো আরহানকে জড়িয়ে ধরলো। এমন সময় বাইরে সাউকির ডাকাডাকি শুরু হলো। ডাকছে সাদকে। সিমিন আর আরহান একে অপরকে ছেড়ে দিয়ে অবাক হয়ে মুখ চাওয়াচাই করছে। মেজো ভাইয়া আব্বু কই? সাদ বাইরে গেছিল নতুন অতিথিদের জন্য কিছু মৌসুমি ফল আনতে। অবাক গলায় জানতে চাইল, হয়েছে কি? নাফিয়াও এসেছে।
ওর বাড়ি থেকে রাতে। ও এসে কেবল দরজায় দাঁড়িয়েছে, সাউকি এসে দাঁড়িয়েছে বসার ঘরের দরজায়। উদ্ভ্রান্তের মতো লাগছে মুখটা। হাতের ফোনটা রেখে সাউকি থমথমে গলায় বলল, মূর্ছনা রহমানের নাকি আগামী শুক্রবার বিয়ে। তারাবি পড়ে সবেমাত্র ফিরেছে অসীম। সদর দরজায় দাঁড়িয়ে পড়ল সাউকির কথাগুলো শুনে। এরপর ছেলের মুখের দিকে হা করে তাকিয়ে রইল। বাকি সবাই স্তব্ধ নির্বাক। সাউকির মুখে বিস্তারিত শুনে হজম করতে সময় নিচ্ছে ঘটনাটা। সুপ্তি কল কেটেছে। হাতের ফোনটা রাখলো সাউকি। অসীমের দিকে এক পলক তাকে একটা সোফাতে চুপচাপ বসলো। দু হাতের মুঠিতে থুতনি ঠেকিয়ে গভীর ভাবনায় মগ্ন সে। সরল সুদর্শন, মুখটা গম্ভীর, কিছুটা ফ্যাকাশেও। সাদ ভাইয়ের নিস্তব্ধ মুখের দিকে তাকিয়ে শ্বাস ফেলে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।